নতুন নতুন প্রেম শুরু হলে কারাই বা আলাদা থাকতে চায়, তারাও এর ব্যতিক্রম নয়। সেই জন্যই তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ একাকী সময় কাটানোর জন্য বাড়ির পেছনে পুকুর পাড়ে বসেছিল আর দুজন দুজনের মতো গল্প করছিল। এদিকে মানুষের আনাগোনা খুব একটা বেশি নয়, কারণ সবাই এখন বিয়ে বাড়িতে। তাদের মধ্যে গল্প তেমন কিছুই না, নীরবতাই বেশি। মাঝে মাঝে দুজনের চোখাচোখে আর মুচকে হাসি, ব্যাস এইটুকুই। এতে যেন তারা হাজার খুশি। তারা অনেকক্ষণ থেকে একই জায়গায় বসে আছে দেখে জিনিয়া উঠতে চাইলো, কিন্তু ফাহিম আবারও হাত ধরে বসিয়ে দিয়ে বলল, চলেই তো যাবি, থাক না আর একটু প্লিজ। আর না ফাহিম, ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? বাবা মারা সবাই হয়তো এতক্ষণে চলে এসেছে। এখানে এসে আমাকে না পেলে কি হবে ভেবে দেখেছিস? আর আমি সে কখন থেকে তোর সঙ্গে বসে আছি, আর আয়রাত জিনিয়া ওরা হয়তো আমাকে খুঁজছে। কেউ দেখে ফেললে কেল্লা ফতে হয়ে যাবে, তখন বুঝবি কেমন লাগে। এত প্রেম একদিনই বেরিয়ে যাবে। জিনিয়া জোরপূর্বক হাত সারিয়ে নিয়ে হাঁটতে যাবে, তখনই সামনে আয়রাত আর লেজাকে এদিকে আসতে দেখে তাড়াতাড়ি নিজেকে উল্টো দিকে ঘুরিয়ে নিল। জিনিয়াকে এইভাবে দাঁড়িয়ে যেতে দেখে ফাহিম বলল, বেশ তো চলে যাচ্ছিলি, তাহলে আবার ফিরে এলি কেন? আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? ফাহিম পুকুরের দিকে তাকিয়ে থেকে বলল, তোকে ছেড়ে না চাই, পেছন ফিরে দেখ, অ্যাটম বোম রেডি। ফাহিম জিনিয়ার কথা বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে ভ্রুচূড়া কুঁচকে প্রশ্ন করলো, অ্যাটম বোম মানে বুঝলাম না। আরে গাধা, পেছনে আয়রাত আর লিদা আমাদেরকে খুঁজতে খুঁজতে চলে এসেছে এখানে। এখন কি করব বুঝতে পারছি না। প্লিজ তুই একটা কোনো উপায় বের কর, না হলে আজ আমি শেষ। ফাহিম আর কোনো উপায় দেখল না। সে বসা থেকে উঠে জিনিয়ার হাত ধরে বলল, চল পেছনের রাস্তা দিয়ে, তাছাড়া আর কোনো উপায় নেই। সামনের দিক দিয়ে গেলে ওদের সামনে পড়ে যাব, তখন আবার হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার থেকে ভালো চল পেছনের রাস্তা দিয়ে যাই, কেউ কিছু দেখতেও পাবে না আর কারো কথাও শুনতে হবে না। ফাহিম জিনিয়ার কোনো কথা না শুনে তার হাত ধরে টানতে লাগলো, কিন্তু কয়েক ধাপ এগিয়ে জিনিয়া আর এগোতে পারল না। সেখানেই তার পা স্থির হলো। সে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালো। এই সময় যে এমন কিছু দেখবে তা সে মোটেও আশা করেনি। জিনিয়াকে হঠাৎ এভাবে দাঁড়িয়ে যেতে দেখে ফাহিম ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে গেলি কেন? তোকে কি এবার আমাকে কোলে করে নিয়ে যেতে হবে না কে? জিনিয়া ফাহিমের একটু কাছে এসে দুই হাত দিয়ে তার মাথা ধরে হালকা সামনের দিকে ঘুরিয়ে বলে, এবার সামনে ভালো করে তাকিয়ে দেখ, জমদূত তৈরি হয়ে এদিকে আসছে। জিনিয়ার কথা অনুসরণ করে ফাহিম সেই দিকে তাক গিয়ে দেখে সামনে নির্ঝর আর পাশে আরেকটি ছেলে কথা বলতে বলতে এদিকেই আসছে। কিন্তু ফাহিম নির্ঝরকে চিনতে পারলেও পাশে থাকা অচেনা যুবকটিকে চিনতে ব্যর্থ হলো। সবই বুঝলাম, তবে নির্ঝর ভাইয়ের সঙ্গে ছেলেটিকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমাদের কোনো আত্মীয় তো নয়, তাহলে আবার কে? জিনিয়া ফাহিমের দিক থেকে চোখ সরিয়ে মুখ কাচুমাচু করে বলল, ওটা আমার ভাইয়া, কালই অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। তা না হয় বুঝলাম, কিন্তু তোর ভাই আমাদের বাড়িতে কি করছে শুনি? আমরা তো তোর ভাইকে ইনভাইট করিনি, তাহলে এইখানে কি করে এলো? জিনিয়া বলল, আমিও তো সেটাই ভাবছি। নিশ্চয়ই আমাদের প্রেমের গন্ধ পেয়ে চলে এসেছে। আমি ঠিক বুঝে গিয়েছি। ও ফাহিম, তুই প্লিজ বন্ধ কর অকারণে তোর এই ফ্যাচফেচানি করা, আর নতুন কোনো উপায় বের কর। একটা উপায় আছে। কি উপায়? জলদি বল, হাতে একদম সময় নেই। চল দুজনে মিলে পুকুরে লাফ দিয়ে, তাহলে আর আমাদের কেউ খুঁজে পাবে না। মুহূর্তের মধ্যে জিনিয়ার হাস্যোজ্জ্বল মুখ রাগে পরিণত হলো। জিনিয়া চোখ রাঙিয়ে তাকালো ফাহিমের দিকে। ফাহিম জিনিয়ার এমন দৃষ্টি দেখে বলেই ফেললো, তুই এমন করে দেখছিস কেন আমার দিকে? আমি কি কোনো ভুল কথা বললাম নাকি? শোন, আমার না এত তাড়াতাড়ি পটল তোলার ইচ্ছে নেই রে। তোর থাকলে তুই গিয়ে পুকুরে ডুবতে যা। জিনিয়া আনমনা হয়ে নিজের বৃদ্ধাঙ্গুলের নখ কামড়াচ্ছে আর কি যেন ভাবছে। আকস্মিক সীতার পা ধরে বসে পড়লো আর মেয়েকে কান্না শুরু করলো। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, কেউ বাঁচাও আমাকে, আমি আর সহ্য করতে পারছি না, আমার পাটা মনে হয় ভেঙে গেল গো। ফাহিম হুট করে জিনিয়াকে পায়ের কাছে বসে কান্না করছে দেখে অবিচল হয়ে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে জিনিয়া, তুই এমন করছিস কেন? কোথায় ব্যথা পেলি বল আমাকে? এই তো ঠিক ছিলি, হঠাৎ কি হলো তোর? ধূর ছাই, ভালো লাগে না আর। জিনিয়া নিজের পায়ের দিক থেকে চোখ তুলে ফাহিমের দিকে এক পলক তাকিয়ে নিল। সে বুঝতে পারলো ফাহিম হাইপার হয়ে যাচ্ছে। ফাহিম বুঝতেই পারেনি এটা বাহানা মাত্র। যিনি আবারও চোখ তুলে ফাহিমের দিকে তাকিয়ে হালকা করে একটা চোখ টিপ দিল। ফাহিম বুঝতে পারলো যে এটা তার বিপদ থেকে বাঁচানোর প্রয়াস মাত্র। সে নিজেকে শান্ত করলো। ততক্ষণে আয়রাত ও লিজা তার কাছে চলে এসেছে।
নির্ঝর আর জাহিদ দুজনে মিলে তাদের বিজনেস নিয়ে আলোচনা করছিল আর বাড়ির ভেতর যাচ্ছিল। হঠাৎ কারো চিৎকার শুনে তারা সেই দিকে এগিয়ে আসে, ভাবে কোনো অতিথি হবে হয়তো। নির্ঝরের সাথে সাথে জাহিদ আসে, এসে দেখে আর কেউ না, তার আদরের একমাত্র বোন পা ধরে বসে আছে আর কান্না করছে। কি তোর এই অবস্থা হলো কি করে? জিনিয়া নিজের ভাইয়ের ইশারা পাওয়া মাত্রই নাক টেনে টেনে উত্তর দিল আর বলল, না ভাইয়া, আমি তো কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তাই ওদের খোঁজার জন্য এদিকে এসেছিলাম, তখন হোঁচট খেয়ে পড়ে গেছি। ও, আর আমি কি না কি ভেবেছিলাম। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তখন আয়রাতের চোখ যায় নির্ঝরের দিকে। নির্ঝর আয়রাতের দিকে তাকিয়ে নিচের ঠোঁটে হাত দিয়ে মেটিমেটি হাসছে। আয়রাতের বুঝতে বাকি নেই সে কি বোঝাতে চাইছে। আয়রা তো কম নয়, সে নির্ঝরকে মুখ ফেংচি দিয়ে লিজার পাশে আড়াল হয়ে গেল। না, সেই মানুষটার সামনে আর যেতে চায় না। কি পেয়েছে কি? হ্যাঁ, আমাকে যখন মন চায় কাছে ডাকবে আমার, আবার যখন মন চায় ছুঁড়ে ফেলে দিবে। আমি কি এতই সস্তা নাকি? মিস্টার নির্ঝর আহমেদ, আপনাকে যদি আমি আমার পেছনে না ঘোরাতে পেরেছি তবে আমিও বিশ্বাস বাড়ির মেয়ে নয়। ড্রয়িং রুমের সোফায় বসে চিনিয়ার পায়ে বরফ ঘষে লিজা আয়রাত ও চিনিয়াকে ধরে তার পাশেই বসে আছে। তারা সারাদিন কে কোথায় ছিল এইসব নিয়ে মূলত কথা হচ্ছিল, যদিও তারা কেউ সত্যি কথা বলেনি। ধরা পড়ে যাবার ভয়ে সবাই যে যার মতো মিথ্যা কথা বলেছে। এসবের মধ্যে ড্রয়িং রুমে আগমন ঘটল রাহাতের। সে আয়রাতকে অনেকক্ষণ ধরে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। সেই একবারই এসে দেখা হয়েছিল, যদিও আয়রাত ব্যস্ততার অজুহাত দেখে সেখান থেকে কেটে পড়েছিল। রাহাত এসে আয়রাতের পাশে ধপ করে বসে পড়ল, তারপর মুখে দুষ্ট হাসির রেখা টেনে বলল, কি বিয়ান সাহেবারা, আপনাদের তো সারাদিন কোনো খোঁজখবরই নেই। একটু এই ছেলেটার খোঁজখবরও তো নিতে পারেন নাকি? নাকি আপনাদের আমাকে মনে পড়ে না? সবার মাঝ থেকে কথাটা বললেও কথাটা যে আয়রাতকে উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে কারোই বাকি নেই। তাই লিজা ফট করে উত্তর দিল, ও কি করবে ভাইয়া, সে তো কত বছর পর ওর বর বিদেশ থেকে বাড়ি ফিরেছে, তাই ওরা একটু একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিল আর কি। আপনি তো সবই বুঝতে পারছেন ভাইয়া, শেষের কথা সুর টেনে বলল লিদা। লিদার কথা শুনে সবাই হাসলো আর আয়রাত ও লিদার কথা শুনে মিটিমিটি হাসছিল। আয়রাত যে বিবাহিত সেটা রাহাত আগে থেকেই জানে, কিন্তু তারা স্বামী স্ত্রী একসঙ্গে নিজেদের মতো সময় কাটাচ্ছিল শুনে তার রাগে চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু সেটা কারো সামনে দৃশ্যমান হলো না, বরং সে উল্টে বলল, তাই নাকি? তারপর আয়রাতের দিকে তাকিয়ে বলল, কংগ্রেচুলেশন আয়রাত, দুলাভাই দেশে ফিরেছে আর তুমি তার সঙ্গে আমার দেখা করালে না, এটা কিন্তু একদম ভালো করলে না তুমি। আয়রা তো মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল, দেখা করাবো না কেন ভাইয়া, অবশ্যই দেখা করাবো। বিয়ে বাড়ি বুঝতেই তো পারছেন, তারপর আবার একমাত্র বোনের বিয়ে বলে কথা, কাজের চাপে বেচারা একটু আমার সঙ্গে সময় কাটাতে পারছে না, আপনার সঙ্গে কি করে দেখা করাবো বলুন? কিন্তু আপনি একদম চাপ নিয়েন না, বিয়েটা পেরিয়ে যাক, আপনাকে ইনভাইট করে তার সঙ্গে দেখা করাবো, কেমন? দোতলার করিডোরে কিছু কাজিনদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল নির্ঝর। অনেক বছর পর দেশে ফিরেছে, সেই সুবাদে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করছিল আর কি। তখন অতিরিক্ত হাসাহাসির আওয়াজে তার চোখ যায় ড্রয়িং রুমে বসে থাকা কিছু ছেলে মেয়ের ওপর। আর দেখে আয়রাতের পাশে একটা ছেলে কাক ঘেঁষে বসে আছে। আয়রাত যতই অন্য পাশে সরে যাওয়ার চেষ্টা করছে, ছেলেটি ততই তার দিকে এগিয়ে যাচ্ছে। এটা সেই ছেলে যে সকালবেলায় তাকে ফুল গিফট করেছিল। নির্ঝরের অতিরিক্ত রাগে তার হাতের জিম করা মাংসপেশিগুলো ফুলে উঠেছে, তার কপাল হালকা হালকা ঘামের বিন্দু দৃশ্যমান। ফর্সা চেহারা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। সে কাউকে কিছু না বলে হুট করে সেখান থেকে উঠে যায় নিজের ঘরে, এসে দরজা বন্ধ করে দিয়ে টেবিলে থাকা সমস্ত জিনিসকে আছড়ে ফেলে দেয়। জিনিসগুলো পড়ে যাওয়ায় ঝনঝনিয়ে শব্দ তোলে, কিন্তু বিয়ে বাড়ির অতিরিক্ত চিৎকার চেঁচামেচির কারণে সেই আওয়াজ কারো কর্ণগোচর হলো না। নির্ঝর খাটে বসে তার চুলগুলোকে খামচে ধরেছে, তার রাগ কিছুতেই কমছে না। কত বড় সাহস ওই ছেলের! আমার বউয়ের পাশে বসা, তোর পাছা আমি কেটে নিব, শালার ছাওয়াল কোথাকার। নির্ঝর খাট থেকে উঠে নিচে যাওয়ার জন্য রুমের দরজা খুলল। আপাতত সেই ছেলের সঙ্গে তার দেখা করা দরকার, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। এই সময় নির্ঝরকে এইখানে উপস্থিত হতে দেখে আয়রাত খানিকটা ভরকে গেল। এই বেটা এই সময় এইখানে কি করে? বেশ তো ওখানে বসেছিল, তাহলে এইখানে আসার কি দরকার ছিল? কোথাও আবার রাহাতকে দেখে রেগে গেল না তো? আয়রাত মুখ কাচুমাচু করে নির্ঝরের দিকে তাকালো, কিন্তু নির্ঝরের মুখ ভঙ্গি একদম পূর্বের ন্যায় স্বাভাবিক। তাকে দেখে বোঝার উপায় নেই যে তার মনে এখন কি চলছে। নির্ঝরকে ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখে ফাহিম বলল, আরে ভাইয়া, তুমি এখানে? তোদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এখানে এলাম।
তোরা এত গল্প করছিস দেখে আমারও না মন চাইছে তোদের সঙ্গে গল্প করতে, তাই চলে এলাম। এনিওয়ে, আমি থাকলে তোদের সমস্যা হবে নাকি? না হলে চলে যাচ্ছি। ফাহিম তড়িঘড়ি করে উত্তর দিল, না না ভাইয়া, সমস্যা হবে কেন, বসো এখানে। নির্ঝরকে দেখে রাহাত ফাহিমকে জিজ্ঞেস করলো, ইনি কে? এনাকে তো ঠিক চিনলাম না। তখন পাশ থেকে কিরণ বলল, আসলে ভাইয়া, আপনি এতক্ষণ যার সঙ্গে পরিচিত হতে চাইছিলেন উনি সেই আপনার দুলাভাই, মানে আয়রাতের হাজবেন্ড। আয়রাতের হাজবেন্ড কথাটি রাহাতের কর্ণগোচর হওয়া মাত্র রাহাত কিছুক্ষণ নির্ঝরের দিকে তাকিয়ে রইল, অতঃপর নিজের ডান হাত বাড়িয়ে দিল নির্ঝরের দিকে। তারপর বলল, হ্যালো মিস্টার, আমি রাহাত। নির্ঝরও তার ডান হাত বাড়িয়ে দিল। মিস্টার রাহাত, আমি নির্ঝর আহমেদ। আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। দুজনে হ্যান্ডশেক করছে। রাহাত নির্ঝর থেকে নিজের হাত ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। নির্ঝর এমনভাবে তার হাত চেপে ধরেছে, মনে হচ্ছে তার হাত ভেঙে ঘুরিয়ে যাবে। অথচ বাইরে থেকে নির্ঝরের মুখভঙ্গি একদম স্বাভাবিক। সে কিছুক্ষণ হাত মুচড়ামুচড়ি করার পর নির্ঝর তার হাত ছেড়ে দিল। রাহাত নির্ঝরের হাত থেকে ছাড়া পেতেই সে সবার কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। আমি আসি তাহলে ভাইয়া, পরে আবার দেখা হবে, কেমন? বাড়ির মেন গেট দিয়ে প্রবেশ করলো একজন বৃদ্ধ লোক। লোকটি বাড়িতে ঢুকতে ঢুকতে সবাইকে সালাম দিল। নির্ঝর ড্রয়িং রুমে বসে থাকায় সালাম দিয়ে লোকটির দিকে এগিয়ে গেল। পরনে তার সাদা পোশাক, বুক পর্যন্ত সাদা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে গলা থেকে পা পর্যন্ত হাতওয়ালা সাদা পাঞ্জাবি দেখে মনে হচ্ছে কাজী সাহেব হবে হয়তো। কাজী সাহেব চলে এসেছেন, বিয়ে পড়ানো শুরু হবে, তাই নির্ঝর বাড়ির সকল মানুষদের ডেকে নিল। ছেলেরা গেল বরের পক্ষের দিকে এবং মেয়েরা গেল এধিকার কাছে। কিছুক্ষণ পর বরকে বিয়ে পড়ানো হলে তারা সবাই আবার একত্রিত হয়ে এধিকার কাছে এলো। এবার কন্যা পক্ষের পালা। কাজী সাহেব এধিকাকে কবুল বলতে বললে সে কিছুক্ষণ সময় নিল। তারপর তার মা ও বাবার দিকে তাকালো। তারা মেয়েকে আশ্বাস দিয়ে বলল, বলে ফেল মা, আর সময় নিস না। কাজী সাহেব তোর মুখ থেকে কবুল শোনার জন্য অপেক্ষা করছে। এধিকাও বাবা মার আশ্বাস পেয়ে বলল, কবুল 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 কবুল। এধিকার কবুল বলা শেষ হলে সবাই হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর কনে বিদায়ের পালা, তাই বড় কনেকে এক জায়গায় এনে পাশাপাশি বসানো হলো। তারপর কাজী সাহেব এসে তাদের দুজনের হাত একত্রিত করে তাদের মেয়েকে ছেলের হাতে সঁপে দিলেন। সবার শেষে বিদায় বেলা এধিকা সকলকে জড়িয়ে ধরে কান্না করছে। সবশেষে এদিকে আয়রাতের কাছে এসে আয়রাতকেও জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলল, এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।